আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমের 10 বছরের কারাদণ্ড। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীদের। হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব সহ বহু যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত রাখার আহ্বান বিভিন্ন দেশের। যুদ্ধবিরতির মাঝেই মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত 2। সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত 3 জন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজেরহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রফিউল ইসলাম ওরফে নয়ন ও বেরবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। এছাড়া বেরবির সাবেক উপাচার্য হাসিবুরের 10 বছর ও প্রক্টর শফিকুলের 5 বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডলের 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও কয়েকজনের 3 থেকে 5 বছর সাজা হয়েছে। বৃহস্পতিবার বেলা দুপুর 12টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এর রায় ঘোষণা করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায় নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পৃথিবীর সব মানুষ এটা অবলোকন করেছে। এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘ রিপোর্টে উঠে এসেছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণ আমরা পেয়েছি। আমরা অপরাধীদের বিচারের সম্মুখীন করেছি। রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এই রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মামলা সূত্রে জানা গেছে, 2024 সালের 7 নভেম্বর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব 2। তখন পালানোর চেষ্টাকালে ফয়সালকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এই ঘটনার পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন র্যাবের হাবিলদার মশিউর রহমান। আজ বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়লেও ভোটার উপস্থিতি তেমন বাড়েনি। বগুড়ার 10টি কেন্দ্র ঘুরে কোথাও 7%, কোথাও 8% ভোট পড়েছে। দুপুর 12টা পর্যন্ত কোনো কেন্দ্রে 10% ভোটার উপস্থিতি হয়নি। সকাল 7:30টায় শুরু হওয়া এই ভোটে সকাল 9:30টা পর্যন্ত 2 ঘন্টায় বগুড়ার করোনেশন স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 107টি। এই কেন্দ্রের মোট ভোটার 4060 জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদি হাসান বলেন, 12 ফেব্রুয়ারির তুলনায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে। বেলা 11:30টায় মালতীনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, এই কেন্দ্রে সকাল 10টায় নির্বাচনী এজেন্টের কাছ থেকে অবিলম্বে স্বাক্ষর নেওয়া হয়েছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার পর এই ফর্ম পূরণ করে স্বাক্ষর নেওয়ার কথা থাকলেও তা সকালেই সম্পূর্ণ করার চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, রাজাপুর কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দিয়ে বিএনপির ভোট কেন্দ্র দখল করেছে। এসব কর্মকাণ্ডে সরাসরি রিটার্নিং অফিসারের হাত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থীর পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ করা হলেও
বিএনপি প্রার্থী তা নাকচ করে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করছেন তিনি। সকালে তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি অভিযোগ করেন তার সমর্থক ও সাধারণ ভোটারদের নানাভাবে কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নেপথ্যে কারচুপির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। অন্যদিকে রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এসব অভিযোগ সরাসরি নাকচ করে দেন। গতকাল বুধবার লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হওয়া হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় হিজবুল্লাহর কয়েক ডজন যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গত সপ্তাহে তাদের বাহিনী দক্ষিণ লেবাননের আরও কয়েকটি এলাকায় স্থল অভিযান সম্প্রসারিত করেছে এবং অঞ্চলটির ওপর অভিযানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সামরিক বাহিনী বলেছে ইসরায়েলি সেনারা কয়েক ডজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে এবং আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিস্ফোরক সহ বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করেছে। সর্বশেষ হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের ব্যক্তিগত সচিব আলী ইউসুফ হার্শি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মাঝেই এবার একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে 2 জন নিহত হয়েছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মারানার মেয়র জন পোস্ট বলেন, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেলে আগুন ধরে যায়। শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানটিতে 2 জন আরোহী ছিলেন, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মারানা পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই ঘটনায় আর কেউ আহত হননি এবং অন্য কোনো বিমান এই দুর্ঘটনায় জড়িত ছিল না। এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংস্থাটির মতে বিধ্বস্ত বিমানটি ছিল একটি পাইপার PA-32 মডেলের। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য। এক্স বার্তায় মোগাদাম বলেন, কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে ইরানি জনগণের সন্দিহান। তবে তার সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত 10 দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দল আজ রাতে আসছে। সংলাপে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে গতকাল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল শীঘ্রই ইসলামাবাদে রওনা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে আজ বৃহস্পতিবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে প্রকাশিত এক নোটিশে এই ছুটি ঘোষণা করা হয়। তবে নোটিশে ছুটির কারণ উল্লেখ করা হয়নি। সাধারণত উচ্চ পর্যায়ের কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে প্রায় এ ধরনের ছুটি বা বিধিনিষেধ জারি করা হয়। পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে। নোটিশে বলা হয়েছে, যেসব দপ্তর সংস্থা জরুরি সেবা দিয়ে থাকে সেগুলোর কার্যক্রম ছুটির সময়ও চালু থাকবে। এর মধ্যে রয়েছে পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা। ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, জরুরি সেবা চালু থাকবে, পাশাপাশি নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।